আজ আমরা শুধু একটা ভোটের হিসেব নিকেশ করতে আসিনি। আমরা এখানে একটা সিস্টেম বা ব্যবস্থার গভীরে যেতে এসেছি, যে ব্যবস্থা একটা অঞ্চলের মানুষের ভাগ্য গড়ে আবার ভাঙেও। পশ্চিমবঙ্গের সুতিকে আমরা একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করছি, জনসেবার বিজ্ঞানটাকে নতুন করে বোঝার জন্য। আমাদের উদ্দেশ্য শুধু চুলচেরা বিশ্লেষণ নয়, বরং শাসনের জন্য একটা নকশা তৈরি করা, একটা ব্লুপ্রিন্ট। দেখুন, কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে সবার আগে তার মাটির গন্ধটা নিতে হয়, তার মানুষের জীবনের ওঠাপড়াটা বুঝতে হয়। মুর্শিদাবাদ জেলার এই সুতি এলাকাটা গঙ্গার একদম পারে। এখানকার জীবন মানেই তো নদীর স্রোতের সাথে চলা। এখানকার মানুষের আশা, ভয়, স্বপ্ন সবকিছুই যেন এই নদীর জল বাড়া কমার সাথে বাধা। তাদের রোজগার আসে চাষবাস থেকে, যা পুরোপুরি প্রকৃতির মর্জির ওপর চলে। তাই এখানকার রাজনীতি শুধু ভোটের সংখ্যা বা প্রতিশ্রুতির খেলা নয়, এটা আসলে মানুষের টিকে থাকার লড়াই। এ কথাটা শুধু একটা লাইন না, এটা সুতির মানুষের প্রতি বছরের বাস্তব অভিজ্ঞতা। প্রতি বছর বর্ষা আসে, গঙ্গা ফুলে ফেপে ওঠে, আর মানুষের ঘর, ফসল সব ভাসিয়ে নিয়ে যায়। আর সেই জলের তোড়েই ভেসে যায় ভোটের আগে দেওয়া বড় বড় সব প্রতিশ্রুতি। এই চক্রটা বছরের পর বছর ধরে চলছে। এটা একটা গভীর ক্ষতের মতো, যা মানুষের মনে গোটা রাজনৈতিক সিস্টেমটার উপর থেকেই বিশ্বাসটা তুলে দেয়। চলুন এই অবিশ্বাসের কারণগুলো একটু তলিয়ে দেখি, যা এখানকার রোজকার জীবনের অংশ হয়ে গেছে। শুরুটা করা যাক ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে। এটাই অঞ্চলের লাইফলাইন, কিন্তু এর অবস্থা ভয়ঙ্কর। এই ভাঙাচোরা রাস্তা শুধু ব্যবসাপাতিকেই স্লো করে দেয় না, এটা মানুষকে বাকি দুনিয়া থেকে প্রায় আলাদাই করে রাখে। এর সাথে যোগ করুন দুর্বল নদীবাঁধ। সবাই জানে প্রতিবছর বন্যা আসবে, তাও কোনো পাকাপোক্ত ব্যবস্থা নেওয়া হয় না। হাজার হাজার একর চাষের জমি আর মানুষের ভবিষ্যৎ প্রতি বছর জলের তলায় চলে যায়। আর এর ফল কি? ব্যাপক বেকারত্ব, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে। হতাশ হয়ে তারা কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হয়। আর যারা রয়ে যায় তাদের জন্য বরাদ্দ থাকে নিম্নমানের পিডিএস চাল আর প্রয়োজনের তুলনায় অনেক কম স্কুল, হাসপাতাল। এই সমস্যাগুলো কিন্তু আলাদা আলাদা নয়, এগুলো আসলে একটা ভেঙে পড়া সিস্টেমের লক্ষণ। এতক্ষণ তো গেল মাটির কথা, মানুষের যন্ত্রণার কথা। এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ ভোটই তো হল জনগণের নীরব প্রতিবাদ বা সমর্থনের ভাষা। আসুন সেই ভাষার মানেটা বোঝার চেষ্টা করি। এই চার্টটা একবার দেখুন। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে সুতির রাজনৈতিক ছবিটা কেমন আমূল বদলে গেছে। কংগ্রেস, যাদের ভোট শেয়ার ২০১৬-তে ছিল প্রায় ৪৫%, সেটা ২০২১-এ এসে দাঁড়িয়েছে মাত্র ৮.৭%। এটা শুধু হার নয়, এটা একটা ধস, একটা গোটা রাজনৈতিক যুগের অবসান। আর এই যে একটা বিরাট শূন্যস্থান তৈরি হলো, সেটা পূরণ করেছে তৃণমূল কংগ্রেস, যাদের ভোট ৪২.৫ থেকে বেড়ে প্রায় ৫৯% পৌঁছেছে। আর বিজেপি, যাদের ভোট ৬.৯% থেকে প্রায় ৪ গুণ লাফিয়ে ২৬.২% হয়েছে। এই সংখ্যাগুলো একটা বড়সড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এখানকার যিনি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের ইমানি বিশ্বাস, তিনি তার ভোট প্রায় ৫৯,০০০ বাড়িয়েছেন। এক কথায় বলতে গেলে এটা একটা বিশাল জয়। কিন্তু এখানেই আমাদের বিশ্লেষণের আসল প্রশ্নটা উঠে আসে। যে এলাকায় এত সমস্যা, এত মানুষের এত ক্ষোভ, সেখানে শাসক দলের প্রার্থীর ভোট এত বাড়ে কি করে? এই জনাদেশ বা ম্যান্ডেটের আসল মানেটা কি? ভোটের সংখ্যা কি সবসময় মানুষের সন্তুষ্টির ছবি দেখায়, নাকি এর আড়ালে অন্য কোনো গভীর আর জটিল গল্প লুকিয়ে আছে? এই ধাঁধার উত্তর খুঁজতে আমরা প্রথমে বিধায়কের কাজের একটা রিপোর্ট কার্ড দেখব। জনকল্যাণের কাজে স্কোর হল ১০-এর মধ্যে মাত্র ৪। এর সোজা মানে হল সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ৬০% ঘাটতি রয়ে গেছে। স্কোরটা এত কম কেন? কারণ কোনো বড় স্থায়ী সামাজিক প্রকল্প হয়নি। যা হয়েছে তা হলো ছোটখাটো কিছু সাহায্য বা সুবিধা দেওয়া, যা হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু মানুষের জীবনের আসল সমস্যাগুলোর কোনো সমাধান করে না। এবার আসি ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোতে। এখানে স্কোর আরও খারাপ, ১০-এ মাত্র ৩। এই স্কোরটা দেখে অবাক হওয়ার কিছু নেই। যে ভাঙা জাতীয় সড়ক, যে দুর্বল নদীবাঁধের কথা আমরা শুরুতেই বলছিলাম, এই স্কোরটা তো সেই ব্যর্থতারই একটা প্রমাণ। ৭০% ঘাটতি মানে হল উন্নয়নের ভিত্তায় নড়বড়ে, যার ওপর কোনো ভালো ভবিষ্যৎ তৈরি করা প্রায় অসম্ভব। আর সবশেষে বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট। এখানে স্কোর সবচেয়ে কম, ১০-এর মধ্যে মাত্র ২। এর কারণ হল বারবার দলবদল আর বিভিন্ন বিতর্ক, যা মানুষের মনে নেতার ওপর আস্থা প্রায় শেষ করে দিয়েছে। ভাবুন, ৮০% বিশ্বাসের ঘাটতি। এ তিনটে স্কোর একসাথে আমাদের সেই আগের প্রশ্নটাতেই ফিরিয়ে নিয়ে যায়। এত খারাপ পারফরম্যান্স সত্ত্বেও এত বড় জয় আসে কিভাবে? উত্তরটা হলো, সমস্যাটা হয়তো কোনো একজন ব্যক্তির নয়, সমস্যাটা লুকিয়ে আছে সিস্টেমের গভীরে। এখন আমরা ফলাফলের কি থেকে সরে গিয়ে কেনর দিকে নজর দেব।
আমরা কোনো ব্যক্তির সমালোচনা করতে আসিনি, আমরা একটা সিস্টেমের যে রোগ সেটাকে ধরার চেষ্টা করছি। ক্ষমতার ধরনগুলো আসলে কী রকম, যা ভালো কাজকে পুরস্কৃত না করে অন্য কোনো হিসেবে চলে? চলুন সেই সিস্টেমিক ফেলিওরের কারণগুলো খুঁজে বের করা যাক। মানুষের এই যে এত ক্ষোভ, তার পেছনে মূলত এই 5টা কারণ রয়েছে, যা পুরো সিস্টেমটাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছে। প্রথমত, কাটমানি। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও যখন সাধারণ মানুষকে ঘুষ দিতে হয়, তখন সিস্টেমের ওপর তার শেষ ভরসাটুকুও চলে যায়। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগের দুর্নীতি। এটা শুধু হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করেনি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। তৃতীয়ত, ভোটের পরের হিংসা, যা গণতন্ত্রের উৎসবকে একটা ভয়ের আবহে পরিণত করে। চতুর্থত, অনুপ্রবেশ আর নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে জমে থাকা গভীর উদ্বেগ। আর পঞ্চমত, এই সবকিছুর মিলিত ফল, বেকারত্ব আর নতুন প্রজন্মের মধ্যে চরম হতাশা। এই স্লাইডটা দেখুন, প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যেকার ফারাকটা কত পরিষ্কার। একদিকে কাগজে কলমে প্রকল্পের সুন্দর প্রতিশ্রুতি, সরকারি সাহায্য আর চাকরি সবার কাছে ন্যায্যভাবে পৌঁছবে, আর অন্যদিকে রয়েছে একজন সাধারণ মানুষের কঠিন বাস্তবতা, বিপিএল কার্ডের জন্য ঘুষ, যে বেশি টাকা দেবে তার কাছে চাকরি বিক্রি হয়ে যাওয়া আর চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে ভেঙে যেতে দেখা। এই ফারাকটাই হল সিস্টেমের ব্যর্থতার আসল ছবি, যা মানুষের রাগকে একরকমভাবে সত্যি প্রমাণ করে। একটা গণতন্ত্রে জনসম্মুখে কথা বলার সাথে একটা দায়িত্বও জুড়ে থাকে। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে সম্মান নিয়ে বাঁচার অধিকার দেয়, আর তার সাথে এই প্রশ্ন করারও অধিকার দেয় যে ব্যবস্থা তাদের সেবা করার জন্য তৈরি, তা কেন তাদের হতাশ করছে। মানুষের এই রাগ, এই প্রশ্নগুলো কোনো গণ্ডগোল নয়, বরং এটা তাদের মৌলিক সাংবিধানিক অধিকারেরই একটা প্রকার। বেশ, এতক্ষণ আমরা রোগের কারণ নির্ণয় করলাম, কিন্তু শুধু রোগটা ধরলেই তো হবে না, তার সঠিক দাওয়াইও তো লাগবে। এবার আমরা সমস্যা থেকে সমাধানের দিকে এগোব। আমরা এখানে শাসনের জন্য একটা স্পষ্ট কার্যকরী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তুলে ধরছি। এটা কোনো আকাশকুসুম কল্পনা নয়, এটা ডেটা নির্ভর কাজের একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে মুখ, যা শাসনের 4টে দিককে দেখায়। প্রথম মুখটা হল শিব, যা ধ্বংস আর নতুন করে গড়ার জন্য যে আগ্রাসন দরকার তার প্রতীক। এর মানে হল দুর্নীতি, অরাজকতা আর সিস্টেমের ব্যর্থতাকে শুধু মুখে বললে হবে না, শক্ত প্রমাণ দিয়ে আক্রমণাত্মকভাবে সবার সামনে আনতে হবে। সত্যিটা সামনে এনে যারা ক্ষমতায় আছে তাদের জবাবদিহি করতে বাধ্য করাটাই হল প্রথম কাজ। দ্বিতীয় মুখটা হল বিষ্ণু, যা পালন আর স্থিতিশীলতার প্রতীক। শুধু আক্রমণ করলে তো হবে না, মানুষকে একটা পজিটিভ বিকল্পও দিতে হবে। এর মূল লক্ষ্য হল জনকল্যাণ, আর্থিক বৃদ্ধি আর নিরাপত্তা দেওয়া। এখানে ডাবল ইঞ্জিন সরকারের ধারণাটা খুব জরুরি। মানে কেন্দ্র আর রাজ্য সরকার যখন একসাথে মিলেমিশে কাজ করে, তখন উন্নয়নের গতি অনেক গুণ বেড়ে যায়। তৃতীয় মুখ ব্রহ্মা, যা সৃষ্টি আর নতুনত্বের প্রতীক। আজকের দিনে পুরনো পদ্ধতিতে রাজনীতি বা শাসন চালানো আর সম্ভব নয়। এর মানে হল একটা আধুনিক টেকনোলজি নির্ভর ব্যবস্থা তৈরি করা, ডেটা অ্যানালিসিস করে মানুষের আসল সমস্যাগুলো বোঝা, জিপিএস দিয়ে প্রকল্পের কাজ ট্র্যাক করা আর মানুষের কাছ থেকে রিয়েল টাইম ফিডব্যাক নিয়ে একটা ফাস্ট আর এফিশিয়েন্ট সিস্টেম বানানো। আর চতুর্থ মুখটা হল দুর্গা, যা সুরক্ষা আর শক্তির প্রতীক। উন্নয়ন, উদ্ভাবন সবই অর্থহীন হয়ে যায় যদি মানুষ নিজেকে সুরক্ষিতই মনে না করে। এটা হলো সবাইকে, বিশেষ করে মহিলাদের 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি। এর পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর সম্প্রদায়ের জমিকে জবরদখল থেকে বাঁচানো আর হিংসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া। এই যে আধুনিক টেকনোলজি নির্ভর ব্যবস্থা, এটা বানানোর সময় একটা বড় নৈতিক দায়িত্ব চলে আসে। আধুনিক শাসনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল নাগরিকদের ব্যক্তিগত তথ্য সামলানো। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বা ডিপিডিপি আইন পরিষ্কারভাবে বলে যে একজন নেতার এটা দায়িত্ব যে তিনি তথ্যের গোপনীয়তা রক্ষা করবেন এবং মানুষের স্পষ্ট অনুমতি নিয়ে শুধুমাত্র ভালো পরিষেবা দেওয়ার সীমিত উদ্দেশ্যের জন্যই ডেটা ব্যবহার করবেন। টেকনোলজি একটা শক্তিশালী হাতিয়ার, এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাটা খুব জরুরি। এবার দেখা যাক এই ব্লুপ্রিন্টটা বাস্তবে কাজ করলে তার রিটার্ন কেমন হতে পারে। আমরা আবার সেই 34 নম্বর জাতীয় সড়কের উদাহরণে ফিরে যাই। ধরা যাক এটাকে সারানোর জন্য 100 কোটি টাকা বিনিয়োগ করা হলো। সংখ্যাটা শুনতে বড় লাগতে পারে, কিন্তু এর থেকে যে রিটার্ন আসবে তার মূল্য অনেক বেশি। প্রথম রিটার্ন হলো কাজ। এই 100 কোটি টাকা শুধু সিমেন্ট আর পিচ কিনবে না, এটা প্রায় 1000 স্থানীয় পরিবারের জন্য কাজের সুযোগ তৈরি করবে। যখন এলাকার লোক কাজ পায়, তখন সেই টাকাটা এলাকার বাজারেই ঘরে, যা পুরো অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। ভালো পরিকাঠামো নীতি যে ভালো কর্মসংস্থানেরও নীতি, এটা তার একটা জলযন্ত্র প্রমাণ।
দ্বিতীয় আর সবচেয়ে বড় রিটার্ন হল সময় আর সুযোগ। যখন যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যায় তখন তার প্রভাব হয় বিরাট। চাষিরা তাদের ফসল তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে পারে, ফলে ভালো দাম পায়। ব্যবসায়ীদের জন্য নতুন দরজা খুলে যায়, আর সাধারণ মানুষ স্বাস্থ্য বা শিক্ষার জন্য সহজে শহরে পৌঁছাতে পারে। এটাই তো হলো উন্নয়নের আসল মানে। এই ব্লুপ্রিন্টটা শুধু একটা রাস্তার মধ্যে আটকে নেই, এটা একটা সম্পূর্ণ উন্নয়নের নকশা। যেমন সুতিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা, যা এলাকার কৃষিভিত্তিক শিল্পকে মজবুত করবে আর 500টা নতুন চাকরি তৈরি করবে। কৃষকদের বাঁচাতে নদীবাঁধকে বিজ্ঞানসম্মতভাবে মজবুত করে 5000 একর চাষের জমিকে চিরদিনের জন্য বন্যা থেকে বাঁচানো। শুধু তাই নয়, জল জীবন মিশনের মাধ্যমে আগামী 2 বছরের মধ্যে প্রত্যেক বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া আর আয়ুষ্মান ভারত প্রকল্পে 100% নাম নথিভুক্ত করে সবার জন্য বিনামূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা করা। আলোচনার শেষে আমরা একটা মূল প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি। এই প্রশ্নটা শুধু সুতির জন্য নয়, আমাদের পুরো গণতান্ত্রিক সিস্টেমটার জন্যই সত্যি। প্রত্যেক নেতা আর প্রত্যেক ভোটারকে এই সিদ্ধান্তটা নিতে হয়। একটা নির্বাচনের আসল উদ্দেশ্য কি? শুধু ক্ষমতা দখল করা, নাকি মানুষের বিশ্বাস অর্জন করা? দেখুন, ক্ষমতা অনেক কৌশলে, অনেক সমীকরণে জেতা যায়, কিন্তু বিশ্বাস অর্জন করতে লাগে সততা, স্বচ্ছতা আর মানুষের প্রতি দায়বদ্ধতা। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাস একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে, যা গণতন্ত্রের আসল ভিত। জনসেবার ভবিষ্যৎ কোনো ব্যক্তির ক্যারিজমার ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে একটা সঠিক, বিজ্ঞানসম্মত পদ্ধতির ওপর। একটা উন্নত রাজ্য গড়ার জন্য দরকার পদ্ধতিগত, ডেটা ভিত্তিক আর সহানুভূতিশীল একটা প্রচেষ্টা। আসল ম্যান্ডেট তো এটাই। রাজনীতিকে যদি আমরা একটা সমাধানযোগ্য ইঞ্জিনিয়ারিং সমস্যা হিসেবে দেখি, তাহলে আমাদের এমন নেতা দরকার যিনি পদ্ধতিটা বোঝেন, শুধু প্রতিশ্রুতি দেন না। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 080420416002 নম্বরে ফোন করুন। উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।